আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে দেখায় দাও। রফিকুল্লাহ আফসারী হুজুর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ওয়াজ করেন। লোকটির যথেষ্ট কৌতুক অর্থাৎ যথেষ্ট রসিক আছেন। তো তিনি রসিকতা করেননি, তিনি একটি খুবই একেবারে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে ডক্টর ইউনূসের জীবদ্দশায় যেন এই বাংলার জমিনে নির্বাচন না হয়। তার এই আলোচনার প্রেক্ষিতে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে স্ট্যাটাস শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন যে না, নির্বাচন এবছরের ডিসেম্বরে হবে, সর্বোচ্চ পেছালে এটা জুনে হবে। এখন নির্বাচনের সময়সীমা সরকারিভাবে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এর বাইরে যাবে না, অর্থাৎ জুনের বাইরে যাবে না। সর্বশেষ হলে জুনে হবে, আর তার আগে হলে ডিসেম্বরে হবে, এবছরের ডিসেম্বরে। আমার হিসেবে এটি ডিসেম্বরেও হবে না, আবার জুনেও হবে না, মাঝামাঝি একটা সময় হবে। কোন সময়টাতে সেইটাতে আমি আলোচনা করব এবং নির্বাচনের দিনক্ষণ নিয়েই আলোচনা করব। তবে তার আগ দিয়ে আফসারী সাহেবকে নিয়ে একটু আলোচনা না করলেই নয় যে আফসারী সাহেব রসিক আছেন, হুজুর মানুষ হলেও রসিক আছেন, পুরুষ মানুষ তো পুরুষ মানুষ থাকলে তো নিশ্চয়ই অন্যান্য যেসব বিষয় আসে নিউজ ফিডে সেগুলো তারও আসে, সেটা তিনি অবহেলায় স্বীকার করেছেন। এবং ওই নিউজ ফিডে তিনি পরিমণি আর আমাদের চিত্রনায়িকা পপি তার ছবি বেশি তার স্ক্রিনে আসে, শুনেছেন নিশ্চয়ই তার সেসব কথাবার্তা। তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগা সহিত মাহফিল করি এন সার্কেল করছি করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা পরিমণি ভাসি এসে ফেজ দেয়। তাই কিন্তু দোয়া করে দিছি, তাই যতটুকু দোয়া করলে কবুল হয়। আমি বলছি ওকে, এটি ফেয়ার না, অর্থাৎ দোষের কিছু নেই। তিনি ওয়াজ এক জায়গা থেকে করার পরে আরেক জায়গায় আসছিলেন, আসার পথে তো মোবাইল স্ক্রিনে উনি দেখছেন এবং সেখানে চিত্রনায়িকা পপির এক ভিডিও আসছে, তিনি দোয়া করে দিয়েছেন। আমরা তো জানি যে আমাদের মোবাইল আমাদেরকে ট্র্যাক করে, অর্থাৎ আমাদের কোথায় কোথায় আমাদের আগ্রহ আছে সেই আগ্রহ যদি আমাদের মনে মনে একবার উকি দেয় মোবাইলের স্ক্রিনে একটু পরে চলে আসে। এটা একটা ঐশ্বরিক সম্পর্ক, এগুলোকে টেকনোলজির ভাষায় বলা হয় যে কুকিজ। অর্থাৎ আপনি যদি একবার ভুলে কোনো জায়গায় চাপ দেন এবং সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে আপনি এটা দেখেন অথবা লাইক দেন, কমেন্টস করেন, ওই যাবতীয় ভিডিও আপনার কাছে আসতেই থাকবে যেন আপনাকে একটা গহ্বরে নিয়ে যাওয়া যায়। তো মানুষ হিসেবে আমাদের ইচ্ছা থাকে, আমাদের প্রচেষ্টা থাকে যে কত নেগেটিভ বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। কিন্তু সবাই যে এই প্র্যাকটিস করবেন এমন না, বিনোদন জীবনেও তো একটু দরকার আছে, তাই না? নানান রকম তো তিনি এই বিনোদনের মধ্যেই থাকেন। যেমন এর আগ দিয়ে তাকে এক ভক্ত প্রস্তাব করেছিল যদি আপনার যেহেতু পরিমণি নিয়ে এত আগ্রহ, পরিমণি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে করবেন কিনা। তিনি বলছিলেন যে না, ঠিক আছে, তার আপত্তি নাই দিনের পথে আসলে, কিন্তু পরিবারের বিষয়টা কিভাবে সামলাবেন সেটি একটা তার চিন্তা। সেটাও নিশ্চয়ই আপনারা একটু দেখে নেওয়া ভালো। তারপরে আমি নির্বাচন কেন্দ্রিক আলোচনায় যাচ্ছি। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ঠিক আছে, রফিকুল্লাহ আফসারী আমাদের যাপিত জীবনের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ এত কিছু ভাবার দরকার নাই, দুনিয়া যেভাবে চলছে এত বিশ্লেষণের দরকার নাই, এত ভারী চিন্তারও দরকার নাই। সামনে যেগুলো আমাদের স্ক্রিনের সামনে আসে সেগুলো নিয়েই আমরা থাকবো, ভাববো। তো স্ক্রিনের সামনে আসছে সেটা হলো ডক্টর ইউনূসের 5 বছর এবং নির্বাচন দরকার নেই, এরকম একটি ন্যারেটিভ। তো সেই ন্যারেটিভকে তিনি আপহোল্ড করেছেন, তার ভাষায় ওয়াজ করেছেন যেন ইউনূসের জীবদ্দশায় সার্জিস আলম বলেছিলেন যে 5 বছর এনসিপির যুগ্ম সংগঠক এবং উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব আছেন তিনি ছাত্রনেতা। ঈদে বাড়িতে যাওয়ার আগে তার যে গাড়ি বহর নিয়ে যেসব আলোচনা সমালোচনা হয়েছে সেসব বিতর্ক ঢাকতে ঈদের কোন একটা সময় তিনি স্ট্যাটাস শেয়ার করেছিলেন, লিখেছিলেন যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব একটি রাজনৈতিক দলের নির্বাচিত সরকার হয়ে 5 বছর ক্ষমতায় থাকুন, এটি
আমার একটা চাওয়া, তিনি বলেন নাই যে না 5 বছর সরাসরি ক্ষমতায় থাকা উচিত, অথবা তিনি বলেন নাই যে এনসিপি তাকে নমিনেশন দিয়ে তাদের দল প্রধান ঘোষণা করে তাকে দিয়ে নির্বাচন করবে এবং সে রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি সরকার পরিচালনা করবেন এবং এনসিপি 5 বছর ক্ষমতায়, এমন কিছু বলেন নাই। কিন্তু মানুষ ওটাই ধরে নিয়েছে যে নতুন ছাত্ররা হয়তো চায় ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। তো সেইটার পরে একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুন 5 বছর। কিন্তু রফিকুল্লাহ আফসারী হুজুর উনি সেটাকে 5 বছর না, ওনার জীবদ্দশায় তো উনি ওর হিসাব কিতাব হয়তো সেভাবেই করেছেন যে ডক্টর ইউনূসের যদি 84 বছর বয়স হয় কতদিন আর বাঁচবেন, আর 5 বছর বাঁচলেও তিনি প্রায় 90-এর কাছাকাছি বয়স হবেন। তো 90 পরে নিশ্চয়ই একটা মানুষের আর রাজনীতি পরিচালনা করার সক্ষমতা থাকে না। বেগম খালেদা জিয়ার বয়স আরও কম, তার এখন রাজনীতি পরিচালনার সক্ষমতা অনেকখানি প্রশ্নবিদ্ধ, হবেন কি না আমরা জানি না সামনে। তো সেই জায়গা থেকে তিনিও সোশ্যাল মিডিয়ার যেসব পপুলিস্ট কথাবার্তা আছে সেসব পপুলিস্ট কথাবার্তায় নিজেকে সঁপে দিয়ে তিনি ওয়াজ করেছেন। তো এটা নিয়েই এখন আলোচনা যে তার জীবদ্দশায় নির্বাচন না হোক, এটি কিছু মানুষ চাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে জামাত কিছুটা চাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে এনসিপিও চাচ্ছে। কেন চাচ্ছে? ডক্টর আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সম্প্রতি বলেছেন যে নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন চাচ্ছে, কেননা তারা নির্বাচনমুখী একটি দল, গণতান্ত্রিক দল। জামাত নির্বাচন চাচ্ছে না, কেননা জামাত নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারবে না, আর এনসিপি নতুন রাজনৈতিক দল, তারাও ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং যারা ক্ষমতায় আসতে পারবে না, বিরোধী দল হওয়ার জন্য কেউ নির্বাচন চায় নাকি? যৌক্তিক প্রশ্ন। তারা নির্বাচন চাচ্ছে না, বরঞ্চ ক্ষমতায় না যেয়েই এখনকার যে সরকার, প্রশাসন, পুলিশ, সর্বস্তরের জায়গায় জামাত ইসলামীর একটা একক আধিপত্য আমরা দেখছি। প্রশাসনেও জামাত ইসলামীর একক আধিপত্য দেখছি। বর্তমানে যারা ছাত্র নেতা আছেন তারা একটা ফোন করলেই, পুলিশের আইজিপি তটস্থ হয়ে বসে থাকেন, একটা ফোন করলে একজন জেলা প্রশাসক কাকে ছাড়াতে হবে, কাকে গ্রেপ্তার করতে হবে সে বিষয়ে নজর দেন। সুতরাং জামাত ইসলামী এবং ছাত্র নেতাদের সরকার এখন চলছে, মূলত তারা সরকারি দল হিসেবে তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছে এগুলো নির্বাচন হওয়ার পরদিন থেকেই তারা বেসরকারি দল অর্থাৎ 3 নম্বর 4 নম্বর দলে পরিণত হবে। প্রশাসন এবং অন্যান্য জায়গায় তাদের একক যে একছত্র আধিপত্য আছে, আইনের শাসনকে তোয়াক্কা করার যে প্রচেষ্টা আছে সেগুলো থেমে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কমে যাবে। সে কারণে তারা নির্বাচন চায় না। কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ নির্বাচন চায় না, এটাও সত্য এবং এই রিয়েলিটিটা মানতে হবে। কিন্তু নির্বাচন তারা একেবারেই চান না এমনটা নাও হতে পারে। তারা চান যে প্রয়োজনীয় সংস্কার এবং সংস্কারের জন্য কিছু সময় ডক্টর ইউনূসকে দেওয়া উচিত, যেই সময়টা ডক্টর ইউনূস এবং সরকার নির্ধারণ করেছে ডিসেম্বর 2025 অথবা জুনের 26। তো এখন জুনেই নির্বাচন হবে না ডিসেম্বরেই হবে? খুব চাপাচাপি পরিস্থিতি যদি বেগতিক হয়, যেভাবে বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে ফেলে একটা সফলতা দেখিয়েছেন ডক্টর ইউনূস, সেটি যদি অনির্দিষ্টকালের জন্য তিনি দেখাতে পারেন তাহলে হয়তো নির্বাচন নিয়ে খুব বেশি তার উপর চাপ থাকবে না। কিন্তু গরম পড়ছে, 2 দিন পরেই বিদ্যুৎ এবং অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনার ত্রুটি হলে নাভিশ্বাস উঠবে জনমনে। বাজার মূল্যেও বিশ্বব্যাপী যেভাবে রিসেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দা তৈরির সংখ্যা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্যারিফ, একেবারে রেকলেস ট্যারিফ পলিসির কারণে, সেগুলো যদি দেখা দেয় তাহলে ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে বাধ্য হবেন। সেটা যদি না হয় তাহলে তিনি বলছেন জুনের মধ্যে। আমার হিসেবে এই নির্বাচনটা জুনেও হবে না, ডিসেম্বরেও হবে না, হয়তোবা হলে 26শে মার্চ অথবা মার্চের মধ্যেই হবে। কেননা নির্বাচন বাংলাদেশের একটি, আমার হিসেবে, উৎসব, অধিকাংশ মানুষের হিসেবেই উৎসব। আমি ছোটবেলায় কিংবা যখন আমি সাংবাদিকতায় নির্বাচন কভার করেছি আমি দেখেছি বাংলাদেশের মানুষ কীভাবে অপেক্ষা করে 5 বছর পর পর, যখন যারা নির্বাচিত হতে চায় তারা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যাবে এবং মানুষের কাছ থেকে তার কী লাগবে, কী করে এলাকার উন্নয়ন করা যায়, এসব ওয়াদা না, এগুলো এই সংস্কৃতি বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। এই কারণে ভুলে গিয়েছে যে শেখ হাসিনা 3 নির্বাচন তিনি জনগণের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তিনি যেভাবে চেয়েছেন ম্যানিপুলেট করে নির্বাচন করেছেন, রাতের বেলায়, দিনের বেলায় এবং লোকচক্ষুর অন্তরালে জনসমক্ষে ভোট ডাকাতি করেছেন, দামি নির্বাচন, আমি নির্বাচন এভাবে করেছেন। কেননা
তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। সেই অনন্তকাল ক্ষমতায় থাকার প্রেক্ষিতেই প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ এমনভাবে তিনি সাজিয়েছিলেন যেন তার জয়ী হয়ে ওঠার পেছনে কেউ বাধা সৃষ্টি না করতে পারে। সুতরাং পরপর 2 বারের বেশি কেউ যেন ক্ষমতায় থাকতে না পারে এমন বিধান যদি তিনি মানতেন, তার কাছে যদি হিসাব থাকতো 2009 থেকে 15, 15 থেকে 20, দুঃখিত 2008 থেকে 14, 14 থেকে 18, এই 18 নির্বাচনই তার ক্ষমতার শেষ সময়। যদি তিনি এটা মানতেন তাহলে 24 সালের নির্বাচনটা ফেয়ার হতো। 24 সালের নির্বাচন ফেয়ার হলে, ডামি ইলেকশনের পরিবর্তে যদি ফেয়ার হতো, তাহলে মানুষের নিশ্চয়ই এত জমে থাকা জমাটবদ্ধ ক্ষোভ তৈরি হতো না শেখ হাসিনার বিরুদ্ধে। নিশ্চয়ই শেখ হাসিনা তল্পিতল্পা নিয়ে, তার সমস্ত জনগোষ্ঠী নিয়ে পলায়ন করতে বাধ্য হতেন না, নিশ্চয়ই গণঅভ্যুত্থান হতো না। বাদবাকি যেসব দাবি, বাদবাকি যেসব অসন্তোষ, এগুলো সরকার পরিচালনার অসন্তোষ, অনেক রকম অসন্তোষ দেখা দেয় এবং সেগুলো সরকার মিটিয়েও ফেলে। এর আগে শেখ হাসিনা তার 17 বছরের শাসনামলে অনেক অসন্তোষ তিনি মিটিয়ে ফেলেছিলেন। কোটা সংস্কার অসন্তোষটা তিনি মেটাতে পারেননি এই কারণে যে তার বিরুদ্ধে জমাটবদ্ধ একটি ক্ষোভ ছিল। একটি অনির্বাচিত সরকার, নির্বাচনবিহীন সরকার ব্যবস্থা, অনন্তকালের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার যে সব প্রচেষ্টা ছিল, যেটা তাকে ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিল। তো এরকম একটি ব্যবস্থায় এই যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাও যদি মেনে ফেলে রাজনৈতিক দলগুলো, এটা একটা বড় সংস্কার। এই ধরনের 5 থেকে 7টি বিষয়ের সংস্কার যদি আমরা নিশ্চিত করতে পারি। আরেকটা কি সংস্কার? সেটা হচ্ছে বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্টে পরিবর্তন না করা, যেন বিচারক একেবারে দলমতের ঊর্ধ্বে থেকে রায় দেন। এটা একটি বড় সংস্কার। আরেকটি বড় সংস্কার কি? পুলিশ যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ডিজিএফআই যেন ভিন্নমতকে দমন করার জন্য আয়নাঘাত না তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সরকারকে, অবৈধ সরকারকে কিংবা নির্বাচনবিহীন অসাংবিধানিক সরকারকে টিকিয়ে রাখার জন্য আইন প্রয়োগকারী হিসেবে এমন ভূমিকা পালন না করে যেখানে জনগণের রক্ত ত্যাগ স্বীকার করতে হয়। মোটা দাগে 3টি পরিবর্তন বাংলাদেশের মানুষ যদি পায়, একটা হলো নিয়মিত বিরতিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যে নির্বাচনে কেউ প্রভাব সৃষ্টি করতে পারবে না, 5 বছর পরই মানুষের কাছে আসবে এবং মানুষ নির্ধারণ করবে কে ভালো সরকার ছিল, কে খারাপ সরকার ছিল। বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, এবং এটার সাথে কি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন দলীয় হাতিয়ারে পরিণত না হয়। এর বাইরে যেগুলো আছে রাষ্ট্র পরিচালনা, যেমন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, এর বাইরে যেগুলো আছে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া, এইসব বিষয়গুলো রাষ্ট্র পরিচালনা যারা করবেন, এগুলো সংবিধান লিখে দেবে না, রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের একটা গুড গভর্নেন্স অর্থাৎ সুন্দর রাষ্ট্র পরিচালনা করার নীতি নৈতিকতার জায়গা থেকেই তারা আইন প্রণয়নগুলো করবেন এবং সেটা করলেই মূলত বাংলাদেশের কাঙ্ক্ষিত যেসব সংস্কারের দাবি সেটি হয়ে যায়। তো সেইটা করতে যদি ডিসেম্বর পর্যন্ত সময় লাগুক, কিন্তু ডিসেম্বরের পরেই তফসিলটা ঘোষণা হয়ে যাওয়া উচিত মার্চের নির্বাচনের জন্য, জুন নয়। কেন নয়? কেননা মার্চের শেষের দিক থেকেই গরম শুরু হয় বাংলাদেশে। শীতের ঠান্ডা ঠান্ডা পরিবেশের বাইরে গরমের নাভিশ্বাস উঠতে শুরু করে। আমি যখন কথা বলছি এপ্রিল, এরই মধ্যে বাংলাদেশে গরমে নাভিশ্বাস উঠতে শুরু করেছে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, এপ্রিল, মে, জুন, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে কিংবা এপ্রিল, মে, জুন, এই পুরো গরমের সময় যদি আপনি নির্বাচন 90 দিনের যে প্রচারণার সময়সীমা বেঁধে দেন, সেটি বাংলাদেশের মানুষের জন্য সহনীয় হবে না। এবং জুন, জুলাই হলো ভরা বর্ষাকাল। ভরা বর্ষাকালে নির্বাচন বাংলাদেশে কখনো উৎসব মুখর হবে না। সেই কারণে আবহাওয়া এবং অন্যান্য বিষয়, আবার ডিসেম্বরের আগেও করা যাবে না, রোজার মধ্যে নির্বাচন করা যাবে না। সো রোজার পরপরই, আগামী বছর রোজার পরপরই যেটা হতে হবে, নির্বাচনের একটা দিনক্ষণ কিংবা 3 মাসের একটা সময় দিয়ে নির্বাচনটা 26শে মার্চ যদি করা যায়, সেটি একটা বিজয় দিবসটা আমরা অন্যভাবে পালন করতে পারবো, বাংলাদেশের মানুষ অন্যভাবে পালন করতে পারবে। এটি আমার ব্যক্তিগত সমীক্ষা, ব্যক্তিগত পর্যালোচনা। অনেকে বলবেন যে জুলাই মাসে যদি গণঅভ্যুত্থান হতে পারে নির্বাচনী প্রচারণা কেন নয়? আমার হিসাবে গণঅভ্যুত্থান 5 বছর পর নিয়মতান্ত্রিক কোনো বিষয় নয়। গণঅভ্যুত্থান হয় কোনো জাতির ভাগ্যে 15-20 বছর পর কিংবা কয়েক যুগ পর। আর নির্বাচন হয় 5 বছর পর। নির্বাচনটাকে যদি আমরা নিয়মিত, নিয়মতান্ত্রিক, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং একেবারে নির্ভেজাল ব্যবস্থায় রূপান্তরিত করতে পারি, সেটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। কেননা সব সংস্কারের
শেষ কথা হলো সামনে যে নির্বাচিত হবে সে যেই হোক, এনসিপির নির্বাচিত হোক, জামাতে ইসলামী হোক অথবা বিএনপি হোক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। তো ফ্যাসিস্ট না হয়ে ওঠার সবচেয়ে বড় প্রেক্ষাপট হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন দিলে জনরায় প্রতিষ্ঠিত হবে ব্যালটে। সেই জনরায় প্রতিষ্ঠিত ব্যালটে যেন না হয় সেজন্য যত রকম ক্যারিকেচার করা দরকার সব করেছিল শেখ হাসিনা বলেই ফ্যাসিস্ট হয়ে উঠেছিল শেখ হাসিনা। সুতরাং জনরায়টাকে যদি আমরা 5 বছর পরপর নিয়মতান্ত্রিক করতে পারি তাহলে কয়েক যুগ পরপর যে গণঅভ্যুত্থানের রেওয়াজ সেটা আর বাংলাদেশে চিরকালের জন্য হারিয়ে যাবে, যেটা হারিয়ে গিয়েছে পৃথিবীর সব সভ্য দেশ থেকেই। পৃথিবীর কোনো সভ্য দেশে আর গণঅভ্যুত্থান হয় না, কি হয়? নির্বাচন হয় 5 বছর পর পর। আমরা সভ্য দেশের কাতারে পৌঁছানোর জন্য নির্বাচন শফিকুল আলমের কথায় ডিসেম্বরে নয়, বিএনপির কথায় ডিসেম্বরে নয়, আবার একেবারে জুনেও নয়, এটি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হওয়া উচিত এবং হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক সময় কি সিদ্ধান্ত দেয়।